থেকে থেকে হুতুম প্যাঁচা ডাকছে, যা ভুতুড়ে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা, সময়টা যেন থমকে দাঁড়িয়ে যাচ্ছে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আর এক হাতে পূর্ণার কাঁধ ছুঁয়ে দেখল কোথাও আঘাত পেয়েছে কিনা। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তির দুপদাপ শব্দ। পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানের রক্ত লাগতে সে আটকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখল যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত সেই লোকটির সাথে আর পারছে না। সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে, বোন সহায় হও। টানাপোড়েনে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করল। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় ভেসে যাচ্ছে। এই রাতের আধার এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করেছে। ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এতটা ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকল না। উত্তরে হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো শান্ত আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসল। খুব কাছ থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজা কপাল কুঁচকে ফেলল। লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজরে পড়েছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইল, কিন্তু পারল না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাতেও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নাড়াতে পারল না। রুম্পা গঙ্গাচ্ছে, পূর্ণা যন্ত্রণায় কাঁদছে জুবুথুবু হয়ে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটির হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, তারপর লাঠির আগা থেকেই কাঁচি নিল। আর একটুক্ষণ হলেই সে ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে দিবে, উড়ে যাবে রুম্পার রুহু। আলমগীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মিনীর প্রাণ বাঁচাতে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা হাতে তুলে নিল, পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাতে তুলে নিল, পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাটরায়, অজ্ঞাত লোকটি সেভাবে কাটাতে থাকল। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাটরাতে থাকা দেহটি ডিঙ্গিয়ে আলমগীর রুম্পার কাছে যায়। তারপর পদ্মজার দিকে তাকালো। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখে যেন ধিকে ধিকে আগুন জ্বলছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি, নিস্তেজ হয়ে পড়ে পদ্মজাও।
সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সব এলোমেলো লাগছে, মাথা ভন ভন করে ঘুরছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়। ভয়ে করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ্য তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না। এই বাড়িতে দিনে দুপুরে খুন হলেও তা বাইরে থেকে কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও নেই। কেউ না কেউ সরিয়ে দেবে। সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও। আমার অনেক কথা বলার আছে। আমি চিঠি লিখব তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। তার বুকটা হাহাকার করছে। পদ্মজার কথা খুব মনে পড়বে। আলমগীর অস্থির হয়ে চারিদিকে তাকাচ্ছে। আতঙ্কে সে কাঁপছে। এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না। তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো। পদ্মজা তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে। না হওয়া সংসার পাতার স্বপ্ন পূরণ করতে দৌড়াচ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুল। তারপর দুই হাত সামনে এনে দেখল টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তারপরই সম্বিত ফিরল। টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তারপরই সম্বিত ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের ওপর নিস্তেজ হয়ে পড়ে আছে। পদ্মজা দৌড়ে আসে। পূর্ণা পিট পিট করে তাকায়। পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীর তো কম ভারী নয়। পদ্মজার শক্তিতে কুলোচ্ছে না। সে পূর্ণাকে আকুতি করে বলল, ওঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো পদ্মজার ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করল। পদ্মজার শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করে। পদ্মজার পা জোড়া ঠক ঠক করে কাঁপছে। সে জানে না এটা শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে আবার হুট করে থেমে গেছে। আর গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়া নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে আর কাঁপছে। ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুই বোনের ওপরে। জঙ্গলের গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে। সদ্য খুন হওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের ওপরে। আর একটু দূরে ছিমছাম গঠনের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে আরেকটা দুর্বল দেহকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে। দুজনের গায়ে তাজা লাল রক্ত। এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর, যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা। প্রতিদিনের মতোই ভোরের আলো নিকষ কালো রাতকে দূরে ঠেলে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়টা থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে, কনকনে ঠান্ডায় গোসল করছে। এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমোচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলাচ্ছে। বুঝতে দেয়নি সে মনে মনে এতটা ভেঙে পড়েছে। কখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠেছিল, তখন পেছনে যেন কেউ ছিল। এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি।
অন্দরমহলের রেদন এবং মজিদের ঘরে মানুষদের তো শোনার কথা ছিল, কারণ তাদের ঘর ডান দিকে, আর ডান দিক থেকেই এই ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে, আলমগীর চেঁচিয়েছে। বাবলু নামে সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল, দুবদাব শব্দ তুলে কাঁদতেছিল, তবুও কেউ আসেনি। সবাই শুনেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আসে, সব কিছু যেন ওলটপালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো তার? এ কি হেমলতার গুণ? পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ পড়ে আলমগীরের দেয়া চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সে অপলক চোখে চাবিটার দিকে তাকিয়ে থাকল। আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অবধি তোলা, আঁচল নেই বুকে, চুল এলোমেলো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে, তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করল। পদ্মজার দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মবতী, কি হয়েছে? এ কি অবস্থা তোমার? পদ্মজা কিছু সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখল। আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কাঁদছ কেন? কি হয়েছে? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে আসে, তার চোখ ছাপিয়ে জল। আমির অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরল। আমিরের পুরো শরীর মুহূর্তেই ঠান্ডা বরফ হয়ে যায়। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকল। আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। পদ্মজা আরো শক্ত করে আমিরকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, আমি আমি খুন করেছি। কি কি বলছো, কি বলছো পদ্মজা? পদ্মজা আমিরের পিঠ খামচে ধরে বলল, আমি আমি এটা কেমনে করলাম? আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনাটা বলল। সে নিজের কাজে নিজেই অবাক হয়ে গেল। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল, কিছু হয়নি, শান্ত হও, এবার কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘোরের মধ্যে আছে, তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্যের কোঠায়। আমির তা বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো, নিজেই পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন বরফ, এতই ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো, না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল, তোমার ঘাড়ে টান পড়বে, আমি যেতে পারবো। যাকে ধরে ধরে নিয়ে আসে, পদ্মজাকে বিছানায় শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকতে তোমার কিছু হবে না, ডান দিকে তো? পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি সোয়েটার পরে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুতই সরে বসল। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই। আমি নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি রাতে স্বপ্ন দেখেছ বোধহয়। পদ্মজা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? এই কাকডাকা ভোরে লাশ থাকবে না কেন? আলমগীরের কথাগুলো মনে পড়তেই পদ্মজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বুজে। তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল।
পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল, পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল। তারপর বলল, আপা, সন্ধ্যার নামাজ পড়নি? তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিওরে বসে কাশি দিল, পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণার সাড়া পাওয়া যায়নি, বেঘরে ঘুমোচ্ছে। সেদিনের ঘটনার পর 6 দিন কেটে গেছে। পূর্ণার স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বের হয়নি, কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে, খুব জ্বালাতন করে। আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে, কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি আমাকে প্রশ্ন করল, প্রান্ত কোথায়? লাকড়ি ঘরে। কি করে ওইখানে? কি হিসেবিজি বানায়, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। মজা করে বলছিস কেন? হিজিবিজি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওরে বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়েই আসি। কথা শেষ করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসল। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা শুধু লাজুক না, ভীষণ বুদ্ধিমতীও বটে। তার চালচলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী স্বরে বলার চেষ্টা করল, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। সারাদিন কাজ করেন, এখনো করবেন, বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আসি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শোনেনি সে। আলমারির ভেতর কাঁথা শুই রেখে বলল, যতদিন আমি আসি এগুলোরে বের করতে যেন না দেখি, বুঝেছেন? তোমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিকঠাক আছে? আর একদিন পরেই কিন্তু। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বিছানা থেকে দ্রুত নামলেন। দিতেছি বাবা। আমি যাচ্ছি তো, পদ্মজা বলল। তুমি জামাইরে নিয়ে কলপারে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। আসুন, কলপারে আসুন। কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতই ঘন যে 5-6 ফুটের বেশি দেখা যাচ্ছে না। পদ্মজা কল চাপছে। আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? ঘুমোবেই তো। প্রতিদিন সন্ধ্যার আর ফজরের আজানের আগ থেকে উঠে পক পক শুরু করে, ঘুমোতে পারি না। পদ্মজা শব্দ করে হাসল, বলল, ঠিকই তো করে, ফজরে কিসের ঘুম? বোনের পক্ষই তো নিবে। তারপর কিছুক্ষণ নীরবতা। আমিরের জুতা ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন। ওই বাড়ির নাম উঠতেই আমি জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি না? তবুও। না বলিনি, আর বলবো না। আমির পায়ে গটগট শব্দ তুলে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো।
সে রাতের পর ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরে আমি চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমি রাতে ঘুমোই না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের ওপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। তারপর 3 দিন কেটে গেল, তবুও কেউ কিছু বলেনি। কারুর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। তাই পূর্ণা একা এই বাড়িতে আসবে না। বাধ্য হয়ে 3জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার ওই বাড়িতে ফিরে যাবে। যেতে তাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কোণার রহস্য সে নিজের নখ দর্পণে আনবেই। এটাই তার শখ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমোতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়েকে পড়ে বিশ্বজয় করে ফেলবে। এত তো আপাও পড়েনি। বাতিটা নিভিয়ে ঘুমা, অনেক পড়ছোস, কিরমির করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতো বলল, বাতিটা না, বাতিটা হবে। থাপ্পড় দিয়ে দাঁত তুলে দেব আমাকে কিছু শেখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করল। ঝিম মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলল, এবার হারিকেন নিভা, তারপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে। লেপের ভেতরে ঢোকে। তার পা ঠান্ডা। পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে উঠল। ও মা গো, কি ঠান্ডা। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হইছে, এমনি তাকাস কেন, খেয়ে ফেলবি। পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কোড়াল মারতে ইচ্ছা করল প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে। সকালে উঠে নামাজ পড়াও হবে না, বই পড়াও হবে না। এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমোলো নাকি। যখন বুঝল ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরল, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি। প্রেমার ঘুম পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম চলে যায়। ঠোঁটে ফুটে আসে মুচকি হাসি। প্রায় এরকম হয়। সে ঘুমোলে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বিলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়, তেমনি এই 2 বোনের ভালোবাসাটাও অন্যরকম। লুকিয়ে লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে পূর্ণা মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হতে পারেনি। তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়। পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পেছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পুতুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইড়া গেছিলা। ভালো আছি। তোমার কি ঢপাস ঢপাস কইরা পইড়া যাওয়ার ব্যামো আছে? পূর্ণা কিছু বলেনি। পদ্মজা নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে। মৃদুল দেখল
পূর্ণা কপাল কুঁচকে কাঁধে হাত বোলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইল, বেদনা করে, দায়ের ওপর পড়ছ, কতটা কাটছে কে জানে, তার উপরে শীতের দিন এই ঘা সহজে ভালো হইব না। এইখানে তো বাতাস হইতাছে, ঘরে যাও, ঘা বাড়ায়ও না। না, এইখানেই থাকবো। মৃদুল আর জেদ করেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ততক্ষণ ছিল। এর পরদিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধু ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টুমি, হাসি সবই তার ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী সেটা পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পর দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে। সবার অগোচরে কথা বলে যায় তার সাথে পরদিন উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, আর তাই যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন করেছে। খুব মনে পড়েছে মৃদুলকে। হারিকেনের আলো হঠাৎই নিভে যায়। তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়। পূর্ণা ধরফড়িয়ে বিছানা থেকে নামে। আবারও সেই ডাক ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রু কুঞ্চন করে টিনের দেওয়ালে কান পাতে। আবারও ভেসে আসে সেই চেনা স্বর, এই পূর্ণা, পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথেই পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক ধক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা ভাইয়া, আপনি ঘাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণা তাড়াহুড়ো করে সোয়েটার পরে, শাল দিয়ে মাথা ঢাকল। তারপর হারিকেনের নতুন আলো জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ল। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের। তবুও পূর্ণা এক বশীকরণ জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার অবধি গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল ধরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারিদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরেই মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতল জলবাতাসে শীত যেন আরো বেশি করে জেগে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় অশান্ত নদীর জলরাশির দিকে তাকিয়ে বলল, কেন ডেকেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তুলল। অন্যবেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা? পূর্ণা বলল, ক্ষত স্থান পেয়ে গেছে, তাই একটু যন্ত্রণাও হয়, শোনালো। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়। চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না। এত রাতে আসা ঠিক হয়নি। এত রাতে আমার ডাকে তুমি সাড়া দিলা কেন? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনেই জানে না কেন তারা দেখা করেছে। মৃদুল জানে না সে কেন এত গভীর রাতে এত তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন এই পুরুষের ডাকে সাড়া দিল। শুধু এইটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে। খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল।
কাঁধে এক হাত রাখে, মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল। আবার বেদনা করে, দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে, পূর্ণা পিছিয়ে যায়, লাজুক ভঙ্গিতে বলে, অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায়। সে তো দেখা করা অন্যায়, সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্যরকম, ব্যথা কমেছে। হুট করে কি ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। পাকলে এরকম হয়। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকায়। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ দুটোরই। আপনাকে ভয় পেলে আসতাম না, আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝি পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো, বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতাছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সেই হাসি কি যে ভালো দেখাচ্ছিল। তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, পীড়িতির মায়া বড় জ্বালা। কপাল ঈষৎ কুঁচকে পূর্ণা প্রশ্ন করল, কার পীড়িতের দহনে চলছেন? তোমারে কইতে হবে না, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল। তার কাজল কালো চোখ দুটো মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে, আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেলতেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লেগেছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল।